এটা আপনি পছন্দ করতে পারেন আবার অপছন্দ করতে পারেন, কিন্তু এটা ফ্যাক্ট যে বাংলাদেশের ইতিহাসে মার্কিন রাষ্ট্রদূতরা সবসময় ক্ষমতাবান এবং তারা সবসময় আলোচনায়, তারা সবসময় সক্রিয় এবং তারা শিরোনামে, এটা অনেকটা নজিরবিহীন বটে। কিন্তু বার্নি কাট বলেন আর পিটার হাস বলেন, ঘটনা একই। পিটার হাসের বিদায়ের পর যেটা দেখা গেল যে মার্কিন রাষ্ট্রদূত এখন পর্যন্ত নিয়োগ হননি, সেখানে সিনেট শুনানিতে একটি জটিলতা তৈরি হয়। তার পরবর্তীতে ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় আসেন ট্রেসিয়ান জ্যাকবসন। তিনি অবশ্য খুবই অভিজ্ঞতা সম্পন্ন কূটনীতিক, আগে মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তো আমরা যেটা দেখি যে অনেকটা বিস্ময়করভাবে এই ভদ্রমহিলা গত কয়েক মাস ধরে খুবই নীরব ছিলেন। ঢাকা যেটা হয় মার্কিন রাষ্ট্রদূতরা খুবই তৎপর থাকেন, শিরোনামে থাকেন, ওনার বেলায় এটা আমরা দেখিনি। আমার নিজের একটা ব্যক্তিগত ধারণা, এটা আসলে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর মার্কিন দূতাবাসের ভূমিকা কী হবে সে ব্যাপারে হয়তো উনি এক ধরনের দ্বিধায় ছিলেন, এবং যেভাবে ট্রাম্প সকাল বিকাল সিদ্ধান্ত পরিবর্তন করছেন এটা কোনো অস্বাভাবিক কিছু নয়। আমার ধারণা মূলত ওই কারণেই মার্কিন রাষ্ট্রদূত খুব একটা সক্রিয় হননি, কিন্তু যেটা দেখা যায় যে গত 1.5 মাস যদি বলি তিনি খুবই সক্রিয়। এর মধ্যে একটা খুব বড় বৈঠকের খবরে গত সম্প্রতি প্রকাশ হয়েছে। বৈঠকটা হয়েছে আসলে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে, যেটা বলা হচ্ছে মার্কিন দূত গিয়েছিলেন লন্ডন এবং সেখানে গিয়ে তিনি তারেক রহমানের সঙ্গে একটি বৈঠক করেন। বাংলাদেশের রাজনীতিতে, ভবিষ্যৎ রাজনীতিতে তারেক রহমান যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এই বৈঠক সেটাও ইঙ্গিত দেয়। ঢাকায় মার্কিন দূতাবাসের একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে এই বৈঠকটার ব্যাপারে খুবই গোপনীয়তা রক্ষা করা হয়, এবং যেসব বৈঠক প্রকাশ করার মতো না বা প্রকাশযোগ্য না, এটা সেই ক্যাটাগরির একটা বৈঠক ছিল। কিন্তু ঠিক কী কারণে যেন জানি না, তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন কবির সম্প্রতি এই বৈঠকটির কথা বলে দেন। এটা আসলে কেন তিনি বলেছেন সেটা তিনিই ভালো বলতে পারবেন। আমি যেটা ধারণা করি, ঠিক কাছাকাছি একটা সময়ে ঢাকায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গেও মার্কিন রাষ্ট্রদূতের একটা বৈঠক হয়, ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূতের, এবং সে বৈঠকে জামায়াতের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন। আর গত 7-8 দিনে যেটা দেখলাম, আপনারাই নিশ্চয়ই খেয়াল করেছেন যে এনসিপি নেতাদের সঙ্গে তার একটা বৈঠক হয়। তারপর জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, তার সঙ্গেও ওনার একটা বৈঠক হয়, এবং প্রফেসর রিয়াজ আসলে পুরো সংস্কার প্রক্রিয়া এক ধরনের সমন্বয় করছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গেও ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ করেছেন, যদিও এটা আসলে অনেকটা সৌজন্য সাক্ষাৎ, এবং খুব সম্ভবত বিচার বিভাগ নিয়ে সেখানে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। তো আমরা যেটা দেখি যে মার্কিন রাষ্ট্রদূত খুবই সক্রিয়, এবং আগের মার্কিন দূতদের মতো তিনি সক্রিয় হয়ে উঠেছেন কয়েক মাসের নীরবতা ভেঙে। এটা কেন, মার্কিন দূতাবাস সংশ্লিষ্ট একটি সূত্রের কাছে জানতে চেয়েছিলাম। তিনি যেটা বলেছেন যে মূলত এটা আসলে মার্কিন যে উপস্থিতি সেটার একটা প্রমাণ দেওয়া। এর আগে বাংলাদেশে জঙ্গিবাদের নানা ঘটনা প্রবাহ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে এক ধরনের কিছুটা হলেও উদ্বেগ রয়েছে, গত মাসখানেক বা মাস দেড়েক আগে মার্কিন দূতাবাসের আরেকটি সূত্র আমাকে উল্লেখ করেছিল। সব মিলিয়ে যেটা দেখা যাচ্ছে যে মার্কিন রাষ্ট্রদূত নতুন করে বাংলাদেশে সক্রিয় হয়েছেন, এবং বাংলাদেশের আগামী নির্বাচন যেহেতু ঘনিয়ে আসছে, বিদেশি কূটনীতিকদের ভূমিকাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ। যেটা শুরুতেই বলেছি, আপনি পছন্দ করেন আর না করেন, এটাই সত্য।